তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কোষ ঝিল্লি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া সহ অন্যান্য যে সকল আমাদের কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সে সমস্ত কোষীয় অঙ্গাণু নিয়ে। তোমার যদি এই টপিকগুলোতে সমস্যা থেকে থাকে, তুমি যদি ক্লাস 9 অথবা ক্লাস 10 এর স্টুডেন্ট হয়ে থাকো, অথবা এমন কেউ একজন হয়ে থাকো যেই কোষীয় অঙ্গাণু এই টপিকটা নিয়ে জানতে চাচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং দেখতে শুরু করো। দেখো, আমরা কোষীয় অঙ্গাণুকে শুরুতে দুইটা অংশে ভাগ করে নেব। আমাদের কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটি হলো প্রোটোপ্লাজম, অন্যটি হচ্ছে কোষ প্রাচীর। দেখো, এইটা যদি আমার একটা কোষ হয়, এই কোষের চারপাশ দিয়ে ধরো এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর বা সেল ওয়াল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। ওকে, তাহলে এই কোষ প্রাচীর ছাড়া কোষের যা কিছু আছে ভিতরে, এই সমস্ত কিছুকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এই শুরুতে আমরা এক কোষকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। কোষের একদম বাইরে যে ওয়ালটি থাকে তাকে আমরা বলতেছি কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীর ছাড়া কোষের যে অংশটা থাকে তাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এরপরে প্রোটোপ্লাজমকে আবার আমরা তিনটা অংশে ভাগ করতেছি, অর্থাৎ প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে কোষ ঝিল্লি, দ্বিতীয়টি হচ্ছে সাইটোপ্লাজম এবং তৃতীয়টি হচ্ছে নিউক্লিয়াস। দেখো, আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করেছিলাম, এই চিত্রের বাইরের সাইডটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সেল ওয়াল, কিন্তু ভিতরের যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। এক নাম্বার যে কোষ ঝিল্লি। তারপর কোষ ঝিল্লির ভিতরে সেন্টারে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সেন্টারে থাকে আমাদের ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আরেকটি, এই যে খেয়াল করো, এটা তো নিউক্লিয়াস। তাহলে একটি হচ্ছে কোষ ঝিল্লি, একটি হচ্ছে নিউক্লিয়াস। এখন কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস ছাড়া আমাদের যে অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এখন কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর এই পুরো সাদা অংশটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। এই তিনটা অংশ নিয়ে মূলত আমাদের প্রোটোপ্লাজম গঠিত। ঠিক আছে, দেখো, তাহলে প্রোটোপ্লাজমের কয়টি অংশ পাইলাম? তিনটি অংশ। একটি হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, একটি হচ্ছে সাইটোপ্লাজম এবং আরেকটি হচ্ছে নিউক্লিয়াস। এখন এই সাইটোপ্লাজমকে আবার আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। এই সাইটোপ্লাজমে আছে আমাদের কিছু অঙ্গাণু এবং কিছু তরল। তো সাইটোপ্লাজমের অঙ্গাণুকে আমরা বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং এই তরল অংশটাকে আমরা বলি সাইটোসোল। অর্থাৎ এই চিত্রে আমরা যে এই সাদা অংশটা দেখতে পাচ্ছি, আপাতত এটা আসলে সাদা না, এখানে আমাদের কিছু অঙ্গাণু আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বস্তু আছে, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এরকম কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। আর এই সাইটোপ্লাজমের কিছু তরল অংশ আছে। এই সাইটোপ্লাজমের তরল অংশকে আমরা বলতেছি সাইটোসোল। আর সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো তাদেরকে আমরা বলতেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে দেখো, এই সাইটোপ্লাজমকে আমরা দুইটা অংশে ভাগ করতেছি। একটি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর একটি হচ্ছে আমাদের সাইটোসোল। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে আবার ঝিল্লি দ্বারা আবদ্ধ আছে কি নেই তার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটি হচ্ছে ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর একটি হচ্ছে ঝিল্লি বিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আমরা কি করব? এখন আমরা ঝিল্লি যুক্ত কি কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে তাদের নামগুলো একটু সিস্টেমে শিখে নেব, এবং ঝিল্লি বিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে তাদেরও নাম আমরা একটু সিস্টেম করে শিখে নেব। দেখো, খেয়াল করো,
একদম শুরুতে আমরা শিখবো ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে তাদের মনে রাখার উপায়। তো এটা তুমি এই ছন্দ দ্বারা মনে রাখতে পারো যে প্রথম মামাই সেরা। এখানে প্রথম থেকে প্রোটিওজোম, মামা দেখো দুইটা মায়ের সমষ্টি, তাই না? মানে মামা কি, মামা বেশি ভালোবাসে কেন, প্রথম মামা সেরা কেন, কারণ প্রথম মামা দেখো মামার মধ্যেই রয়েছে দুইটা মা, দুইটা মায়ের মমতা থাকে একটা মামার মধ্যে। তো এই মামার প্রথম মা থেকে মনে রাখবা মাইক্রোটিউবিউল, দ্বিতীয় মা থেকে মনে রাখবা মাইক্রোফিলামেন্ট, এবং ই থেকে মনে রাখবা ইন্টারফিলামেন্ট। তারপরে সেরার সে থেকে সেন্ট্রিওল, রা থেকে রাইবোজোম। তাহলে প্রোটিওজোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোসোম, এগুলা হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপর আমরা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো, সেটি হচ্ছে মা এভাবে পাগলা করলো। এই যে মা থেকে মনে রাখবা মাইটোকন্ড্রিয়া, এ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভা থেকে মনে রাখবা ভেসিকল, বেথ আবার ভ থেকে মনে রাখবা ভেকিওল। ঠিক আছে, অর্থাৎ ভা থেকে মানে এভাবে ভ থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, প্রথমে মনে রাখবো ভতে ভেসিকল, আবার দ্বিতীয়ত মনে রাখবো ভতে ভেকিওল। তারপরে খেয়াল করো পাগলার পা থেকে পার অক্সিজম, গ থেকে গোলজি বস্তু বা গোলজি বডি, লা থেকে লাইসোসোম, কোরলো থেকে ক্লোরো, কোরলো থেকে ক্লোরো, তাহলে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেসিকল, ভেকিওল, পারঅক্সিজম, গোলজি বস্তু, লাইসোজোম এবং ক্লোরোপ্লাস্ট, এই সবগুলো হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি জানলাম? আমরা জানলাম যে কোষের মূলত দুইটা অংশ থাকে, একটি হচ্ছে আমাদের কোষ প্রাচীর, একদম কোষের বাইরের যে ওয়াল, সেই ওয়ালটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর ছাড়া কোষের যে অংশ থাকে তাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের তিনটা অংশ রয়েছে, একটি হলো কোষ ঝিল্লি, একটা বাইরের যে আবরণ, কোষ ঝিল্লির বাইরের যে আবরণ তাকে আমরা বলতেছি কি কোষ ঝিল্লি। তারপর 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস এবং 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে আবার আমরা 2 ধরনের অংশ দেখতে পাই, প্রথমটি হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গাণু যাকে আমরা বলতেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দ্বিতীয়টি হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে কিছু তরল যাদেরকে আমরা বলতেছি সাইটোসোল। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে আবার আমরা 2টা ভাগে ভাগ করলাম, যে সমস্ত অঙ্গাণুর বাইরে আবরণ থাকে তাদেরকে আমরা বলতেছি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর যে সমস্ত অঙ্গাণুর বাইরে কোনো আবরণ থাকে না তাদেরকে আমরা বলতেছি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপর আমরা কিন্তু ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর নাম জানলাম। এ পর্যায়ে এসে এখন আমাদেরকে এই প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়ালি ডিটেলস জানতে হবে। তো আমরা শুরুটা করব একদম কোষ প্রাচীর থেকে, তারপর আস্তে 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 আমরা প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু নিয়েই আলোচনা করব। তাহলে দেখো একদম শুরুতে আমরা জানবো কোষ প্রাচীর সম্পর্কে। তো এই যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের একদম মাঝখানের যে অংশটা এটাকে আমরা বলতেছি মধ্য পর্দা। একদম সেন্টারে খেয়াল করো, সেন্টারে যে কালো একদম কালো করে যে অংশটা আঁকছি এইটাকে আমরা বলতেছি কি মধ্য পর্দা। এখন এই মধ্য পর্দার এই সাইডে ডান সাইডে একটা অংশ দেখতে পাচ্ছ, 2 স্তর বিশিষ্ট একটা অংশ দেখতে পাচ্ছ যেটা একটা কোষ প্রাচীর, আবার মধ্য পর্দার বাম সাইডেও কিন্তু তুমি একটা অংশ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের একটি কোষ প্রাচীর। অর্থাৎ এই যে আমাদের এই সাইডের যে অংশটা এইটা একটা কোষ প্রাচীর, আবার এই সাইডের যে অংশটা এইটি হচ্ছে আমাদের একটা কোষ প্রাচীর। তাহলে পাশাপাশি 2টা কোষ প্রাচীর আমাদের মধ্য পর্দার সাথে যুক্ত থাকতেছে, বুঝতে পারছো? পাশাপাশি 2টা কোষ প্রাচীর আমাদের মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। এই যে মাঝখানের এইটা হচ্ছে আমাদের মধ্য পর্দা, আর এই সাইডের এই অংশটা হচ্ছে আমাদের একটা কোষ প্রাচীর, এবং এই সাইডের এই অংশটাও হচ্ছে আমাদের একটা কোষ প্রাচীর। এখন এইখান থেকে আমরা মাথায় রাখতেছি কি যে পাশাপাশি 2টা কোষ প্রাচীর মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। তারপরে খেয়াল করো, দেখো এই যে কথাটা, পাশাপাশি 2টি কোষ প্রাচীর মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। মধ্য পর্দার সাথে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর।
খেয়াল করছো, মধ্য পর্দার সাথে আমাদের এক স্তর বিশিষ্ট একটা প্রাচীর আছে। এই যে এইটার কথা বলা হচ্ছে, এই যে সোজা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, আবার এই পাশে এইটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। বুঝছো? তাহলে মধ্য পর্দার সাথে এক স্তর বিশিষ্ট একটি প্রাথমিক প্রাচীর অবস্থান করে। তারপরে খেয়াল করো, প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু মিশ্রিত হলে প্রাথমিক প্রাচীরের গায়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। অর্থাৎ প্রোটোপ্লাজম থেকে আমাদের আস্তে আস্তে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত হয়, হয়ে হয়ে দেখো এই যে একটা স্তর, তারপরে এই যে একটা স্তর, এই যে এই একটা স্তর, তাহলে 3 স্তর বিশিষ্ট একটা গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। তাহলে প্রোটোপ্লাজম থেকে প্রথমে এই স্তরটা তৈরি হয়েছে, এটা হলো বাইরের স্তর একদম, এটা হচ্ছে বহিঃ স্তর, তারপরে এটা হচ্ছে মাঝখানের স্তর, এটাকে আমরা বলতেছি মধ্য স্তর, আর এটা হচ্ছে একদম শুরুর স্তরটা, এটাকে আমরা বলতেছি অন্ত স্তর। তাহলে প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন পদার্থ বের হয়ে নিঃসৃত হয়ে 3 স্তর বিশিষ্ট একটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে, আর এই গৌণ প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর এই দুইটা মিলেই মূলত আমাদের কোষ প্রাচীর গঠিত। ওকে, তারপরে খেয়াল করো, কোষ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে আমরা বলতেছি কূপ। এই যে এই চিত্রে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই পাশের কোষ পাশে যদি খেয়াল করো এই যে একটা ফাঁকা জায়গা, এই যে একটা ফাঁকা জায়গা, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কূপ। তাহলে কোষ প্রাচীরের মাঝে মাঝে যে ছিদ্র থাকে তাকে আমরা বলতেছি কূপ বা পিট। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এইটা আমরা আরেকটু বোর্ডে একে একে দেখবো, ঠিক আছে? ওই কথাগুলো আমি তোমাকে একটু এখন বোর্ডে একে একে স্লো বোঝাচ্ছি। দেখো, খেয়াল করো, আমাদের দুইটা কোষ, এই পাশে থাকে একটা কোষ, আবার এই পাশে থাকে আরেকটা কোষ। তাহলে আমাদের কোষ কয়টা হইলো? দুইটা। এই দুইটা কোষের মাঝখানে আমাদের থাকে কি? মধ্য পর্দা। দুইটা কোষের মাঝখানে হচ্ছে আমাদের মধ্য পর্দা, এই অংশটা হচ্ছে মধ্য। এটাকে আমি একটু ডিপ করে দিলাম, এইটা হচ্ছে মধ্য পর্দা। এখন এই কোষের একটা কোষ প্রাচীর আছে, আবার এই পাশের এই কোষেরও একটা কোষ প্রাচীর আছে। এই পাশাপাশি দুইটা কোষের কোষ প্রাচীর এই মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। এই পাশের কোষের যে কোষ প্রাচীর সেও মধ্য পর্দার সাথে যুক্ত থাকে, এই পাশের কোষের যে কোষ প্রাচীর সেও মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। এই জন্য আমরা বলতেছি পাশাপাশি দুইটা কোষ প্রাচীর মধ্য পর্দার সাথে যুক্ত থাকে। তারপর মধ্য পর্দার সাথে এক স্তর বিশিষ্ট একটা প্রাথমিক প্রাচীর অবস্থান করে। এই যে এক স্তর বিশিষ্ট একটা প্রাথমিক প্রাচীর, এক স্তর বিশিষ্ট একটা আমাদের প্রাথমিক প্রাচীর, এটা এক স্তর বিশিষ্ট। ওকে, তাহলে এটা আমরা ফোটা ফোটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এক স্তর বিশিষ্ট একটা প্রাথমিক প্রাচীর। তারপরে খেয়াল করো, এই যে কোষ, এই কোষের যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন পদার্থ বের হয়, নিঃসৃত হয়, হয়ে হয়ে শুরুতে একটা স্তর পড়ে, শুরুতে একটা স্তর পড়লো, এই যে, তারপরে আবারও প্রোটোপ্লাজম থেকে আরো একটা স্তর এসে পড়লো, তারপর আরো একটা স্তর এসে পড়ে। এগুলা কিসের স্তর? এগুলা বিভিন্ন পদার্থের স্তর। বুঝছো, প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, হয়ে হয়ে আমাদের 3 স্তর বিশিষ্ট দেখা একটা প্রাচীরের সৃষ্টি হলো। বুঝছো? এবার খেয়াল করো তো, প্রোটোপ্লাজম থেকে একদম দূরে আছে কি? এইটা না, দেখো প্রোটোপ্লাজম থেকে একদম দূরে আছে এইটা, এই জন্য এটাকে আমরা বলতেছি বহিঃস্তর। তুমি কিন্তু মধ্য পর্দার সাপেক্ষে চিন্তা করবে না, মধ্য পর্দার সাপেক্ষে এটা প্রথমে, কিন্তু আমাদের তো প্রোটোপ্লাজম থেকে এই কোষের যে প্রোটোপ্লাজম সেইখান থেকে খেয়াল করো দূরের স্তর কি? এটা না। তারপরে খেয়াল করো, এই যে এটা কি? মধ্য স্তর না, এটা আমাদের কোষটা। তাহলে এই কোষ থেকে দূরে কি? এই যে এই স্তরটা, এজন্য এটাকে বলা হচ্ছে বহিঃস্তর। এটা হচ্ছে আমাদের বহিঃস্তর। বুঝছো কি না?
তারপরে এই কোষ থেকে মাঝখানে পড়তেছে এইটা, এই জন্য এটাকে আমরা বলতেছি মধ্য স্তর। আর এই যে এই কোষের প্রোটোপ্লাজমের একদম কাছে আছে এই স্তরটা, এই জন্য এটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। অন্তঃস্তর। এখন আমাদের এই বহিঃস্তর, মধ্যস্তর আর অন্তঃস্তর মিলে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর, ঠিক আছে। তাহলে এই ভিতরের দিকে এক স্তর বিশিষ্ট এটা কি প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর বাইরে 3 স্তর বিশিষ্ট একটা গৌণ প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর মিলেই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। তো এইরকম এই কোষের কোষ প্রাচীর হচ্ছে এইটা। আবার এই পাশের যে কোষ আছে তারও নিশ্চয়ই এই সেম টাইপের একটা কোষ প্রাচীর আছে। তাহলে প্রথমে আমাদের একটা এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর রাখতে হবে। এই যে আমরা এঁকে ফেললাম এক স্তর বিশিষ্ট একটা প্রাথমিক প্রাচীর। তারপরে 3 স্তর বিশিষ্ট আমাদের কি গৌণ প্রাচীর। প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়ে হয়ে 3 স্তর বিশিষ্ট আমাদের গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। এক, দুই। তোমরা অবশ্যই সুন্দর করে আঁকবে, আমি তাড়াতাড়ি করার জন্য তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র ফার্স্ট ফল রাখতেছি। তো তোমরা অবশ্যই একটু সময় নিয়ে সুন্দর করে কিন্তু এই জিনিসগুলা আঁকবে। তাহলে খেয়াল করো, এই পাশে আমাদের একটা কোষ প্রাচীর, এই পাশে আমাদের একটা কোষ প্রাচীর। শুরুটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, আর প্রাথমিক প্রাচীরের সামনে আছে আমাদের 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর। তারপর এই কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র আছে। এই যে কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র, এই যে একটা ছিদ্র, এই যে এইখানে একটা ছিদ্র। এই ছিদ্রগুলোকে আমরা বলতেছি কি কূপ বা পিট। কোষ প্রাচীরের মাঝে মাঝে যে ছিদ্র থাকে তাকে বলা হয় কূপ বা পিট। ওকে, আচ্ছা। এখন তাহলে খেয়াল করো, এখন আমরা দেখব কোষ প্রাচীর। এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হলো, সেই রাসায়নিক পদার্থগুলো কি কি, অর্থাৎ কোষ প্রাচীর কি কি রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত হয়, এই বিষয়টা আমরা এখন দেখব। তো খেয়াল করো, উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটি মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এই 5টি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। তাহলে মুখস্থ করে ফেলবা, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তারপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আচ্ছা, এখানে একটু ভালো হয় তুমি যদি বাংলা নামগুলো মনে রাখতে পারো। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, লিপিডের বাংলা হচ্ছে চর্বি এবং পলিস্যাকারাইডের বাংলা হচ্ছে শর্করা। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। তারপর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। ওকে, তাহলে আশা করি এটা তোমাদের মনে থাকবে। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। তারপর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। ওকে, তারপরে খেয়াল কোষ প্রাচীরের কাজ। প্রথম কথা, কোষ প্রাচীর একটা কোষকে কি করে, একটা নির্দিষ্ট আকৃতি দান করে। তারপর কোষ প্রাচীর একটা কোষকে দৃঢ়তা প্রদান করে, মজবুতি প্রদান করে। তাহলে কোষ প্রাচীর একটা কোষের আকৃতি প্রদান করে, কোষ প্রাচীর একটা কোষের দৃঢ়তা প্রদান করে। তারপর খেয়াল করো, প্লাজমোডেজমাটা নামক অনুবীক্ষণিক নালীর সাহায্যে পানি ও খনিজ লবণ চলাচল করে। দেখো বিষয়টা যদি তোমাকে আমি একটু বুঝাই, এটা মনে করো আমাদের একটা উদ্ভিদ। তো আমরা জানি উদ্ভিদের নিচের অংশটা হচ্ছে উদ্ভিদের কি মূল, উপরে এটা হচ্ছে কাণ্ড। কাণ্ড থেকে যেগুলো বের হয় তাদেরকে বলা হচ্ছে শাখা, রাইট। তারপর শাখা থেকে যেগুলো বের হয় তাদেরকে আমরা বলি প্রশাখা। তারপরে মনে করো এখানে আমি একটা পাতা আঁকলাম। এখন আবার এই উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। তো পানি উদ্ভিদ কি করে, মূলের সাহায্যে শোষণ করে। তো উদ্ভিদ এই মূলের সাহায্যে শুধু পানি না, মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ দুইটাই শোষণ করে। পানিও শোষণ করে, আবার খনিজ লবণও শোষণ করে। খনিজ
লবণ। তবে এই খনিজ লবণগুলো কিন্তু আয়ন অবস্থায় থাকে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম প্লাস থাকবে এবং ক্লোরিন মাইনাস থাকবে। এরকম আয়ন অবস্থায় থাকা লবণ উদ্ভিদ কি করে? শোষণ করে। কিসের সাহায্যে? মূলের সাহায্যে। তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ শোষণ করে নেয়। তারপরে দেখো এখানে নিশ্চয়ই একটা কোষ আছে, এখানে আরেকটা কোষ আছে, এইভাবে অনেকগুলা কোষ কোষ কোষ। এখন কি করতে হবে? দেখো এই পানি এবং খনিজ লবণ একটা কোষ থেকে আরেকটা কোষে, আরেকটা কোষ থেকে আরেকটা কোষে এইভাবে চলাচল করতে হবে। করতে করতে আমাদের পাতায় পৌঁছাইতে হবে বা উদ্ভিদের পুরা দেহে পৌঁছাইতে হইবে। তো খেয়াল করো, মনে করো এই কোষে আমাদের পানি আছে। এখন এই পানিটা কি করতে হবে? এই কোষে পার করাইতে হবে, কারণ এই কোষের এখন পানি দরকার। তখন কি করে উদ্ভিদ? এই যে কোষ প্রাচীরের যে একটা ছিদ্র আছে না, এইখানে একটা নলের মতো তৈরি করে, একটা অনুবীক্ষণিক নলের মতো তৈরি করে। তারপর এই নলের সাহায্যে পানিগুলো এই কোষ থেকে এই কোষে যায়। এই যে এখানে যে অনুবীক্ষণিক নলটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরের কাজ কি পাইলাম? দেখো প্লাজমোডেজমাটা নামক অনুবীক্ষণী নালী সৃষ্টি করে দুইটা কোষের মধ্যে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে কার কাজ? কোষ প্রাচীরের কাজ। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা কোষ প্রাচীরের এই তিনটা পয়েন্ট, কাজের যে তিনটা পয়েন্ট, এটা মনে রাখতে পারবা। যে কোষ প্রাচীর কোষকে আকৃতি দান করে, কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে এবং প্লাজমোডেজমাটা নামক অনুবীক্ষণিক নালীর সাহায্যে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার লাস্টলি একদম পুরাটা শুরু থেকে তোমাকে বলে দেই আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম যে পাশাপাশি দুইটা কোষ প্রাচীর মধ্যবর্তার সাথে যুক্ত থাকে। এই কোষের এই কোষ প্রাচীর, এই কোষের এইটা হচ্ছে কোষ প্রাচীর। এই পাশাপাশি দুইটা কোষ প্রাচীর আমাদের মধ্যবর্তার সাথে যুক্ত থাকে। এইটা হচ্ছে আমাদের মধ্যবর্তা। মধ্যবর্তার সাথে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। মধ্যবর্তার সাথে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। তারপর প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়ে হয়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীরের সৃষ্টি করে। প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়ে হয়ে 1 2 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর সৃষ্টি করে। তারপর কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে। কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা বলতেছি কূপ বা পিট। এরপরে উদ্ভিদের যে কোষ প্রাচীর, তার রাসায়নিক উপাদানগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক পদার্থ দ্বারা গঠিত। এখন প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ, লিপিডের বাংলা হচ্ছে চর্বি এবং পলিস্যাকারাইডের বাংলা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তারপরে এসে আমরা পড়লাম কি? কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীর কোষকে একটা নির্দিষ্ট শেপ দেয়, একটা আকার দেয়। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে এবং কোষ প্রাচীর পাশাপাশি দুইটা কোষের মধ্যে প্লাজমোডেজমাটা নামক অনুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে।